আমার নাম তমাল। আপনারা হয়তো আমারে চেনেন না। তয় আমার গল্পটা শুনলে মনে হইব, আরে এটা তো আমারই কথা। এই গল্পটা খালি আমার একলার না। এইটা হাজার হাজার প্রবাসী ভাইগো গল্প, যারা ডলারের পিছে দৌড়াইতে দৌড়াইতে নিজেদের সুখ, শান্তি আর জন বয়স সব বিসর্জন দিছে। শুনেন তাইলে আমার কথাগুলা। আমার নিজের মুখেই। আমার জন্ম হয়েছিল এক গায়ে, যেখানে সকালে সূর্য উঠলে প্রথমে দেখা যাইতো ধানের ডগায় লাইকা থাকা শিশির, আর রাইতে শোনা যাইতো ঝিঝি পোকার গান। শীতে যখন কনকনে ঠান্ডা পড়তো, তখন কুয়াশার চাদরে ঢাইকা যাইতো সব। গাছের পাতা থাইকা টুপ টুপ কইরা শিশির পড়তো, আর আমার পরনে ছেঁড়া কাঁথা আর সর্দিয়াও বাতাস ঢুকতো। গরমকালে দুপুরবেলা মনে হইতো সূর্য যেন মাথার উপরে আইসা বইছে। মাঠ ঘাট সব ফাইতা চৌচির হইয়া যাইত। বাপজানা ছিল খেটে খাওয়া মানুষ। দিন মজুরি কইরা যা পাইতো তাই দিয়ে আমগো 5 জনের পেট চালাইতো। মা ছিল গৃহস্থলী, নিজের হাতে সবই সামলাইতো। অভাব ছিল আমগো নিত্য সঙ্গী। এমনও দিন গেছে, রাইতে খালি পান্তা ভাত আর কাঁচামরিচ দিয়াই খাইতে হইছে। তরকারি তো দূরের কথা, লবণ দিয়াও অনেক সময় ভাত গিরুতে হইতো। ছোটবেলায় আমার কোনো নতুন জামা কিনা দিতে পারত না। সবসময় পুরনো জামা পরতাম। খেলার জন্য কোনো খেলনাও আসিল না। মাটিতে দাগ কাইটা গুলি খেলতাম, কাদা দিয়া ঘর বানাইতাম। 3 ভাই বোনের মধ্যে আমি বড়। ছোটবেলা থেকেই দেখতাম বাপজান কেমনে দিন রাত খাটতো আঙ্গুর মুখে 2 মুঠো ভাত তুইলা দেওয়ার জন্য। তার হাতে দেখতাম বড় বড় কড়া পইরা গেছে, পা ফাটা। আর রাইতে ঘুমানোর সময় দেখতাম তার শরীরে ব্যথা করতো, কেমন জানি ঘুমরাইতো। মায়ের ছেঁড়া শাড়ির আঁচল, বাপজানের ফাটা হাতের তালু, এইসব আমার চোখে লাইগা থাকতো। তাগু কষ্ট দেইখা আমার বুকটা ফাইটা যাইতো। মনে মনে কসম খাইছিলাম, বড় হইয়া আমি এই অভাব দূর করমুই, একটা ভালো জীবন দিমু তাগর। স্কুলে যাইতাম, বইয়ের পাতায় চোখ রাখতাম, তাই মনটা পইরা থাকতো ভবিষ্যতের চিন্তায়। দেখতাম গায়ের 2-1 জন পোলা বিদেশ থেকে টেহা পাঠাইতেছে। তাগো বাড়িতে যেইখানে আগে খড়ের চালা ছিল, সেইখানে এখন টিনের ঘর। তার উপরে আবার বিল্ডিং এর কাজও শুরু করছে। সিমেন্টের বস্তা পইরা থাকতো বাড়ির সামনে। রঙিন টিভি আনতেছে। যেইখানে আগে খালি রেডিও শুনতাম, এমন পোলাপান কার্টুন দেহে আর হাসাহাসি করে। তাগো পোলাপান ভালো স্কুলে পড়তো, শহরের প্রাইভেটও পড়তো। যেইখানে আমরা টেহা না থাকায় প্রাইভেট পড়া তো দূরের কথা, স্যারের কাছে চাইতেও সাহস পাইতাম না। বিদেশে যাওয়া পোলাগুলা যখন বাড়ি আইতো, তাগো পরনে থাকতো চকচকে জামা কাপড়, হাতে মোবাইল ফোন আর মুখ ভরা হাসি। তাগো কথা বললে মনে হইতো বিদেশ মানেই বুঝি সোনার খনি। ওই সময় থেকেই আমার মনে স্বপ্নের বীজ বোনা হইয়া গেছিল বিদেশ। মনে হইতো আমিও যদি বিদেশ যাইতে পারতাম, তাইলে আঙ্ক পরিবারের সব দুঃখ চইলা যাইত। মা আর বাপজানের মুখে হাসি ফুটতো, তাগো আর কষ্ট করতে হইতো না। ছোট ভাই বোনকে আর অভাবের জ্বালায় পড়াশোনা ছাইরা দিতে হইতো না। তাগর ভালো জামা কাপড় কিনা দিতে পারতাম, ভালো খাবার খাইতে পারতাম। মেট্রিক পাস করার পর আর পড়াশোনা আগায় নাই। বাপজানের পক্ষে আর খরচ চালানো সম্ভব আছিল না। আমার খুব ইচ্ছা আছিল কলেজে ভর্তি হইতে, তো বাপজানের মুখের দিকে চাইয়া কিছু বলতে পারি নাই। তার চোখে দেখছিলাম কতটা অসহায় সে। তারে আরো ঋণের বোঝা দিতে চাই নাই। আমিও চাই নাই বাপজানের উপর আরো বোঝা হইয়া থাকতে। গায়ের চায়ের দোকানে আড্ডা দিতে গিয়া শুনতাম কেমনে কে বিদেশে যাইতেছে, কত টাকা কামাইতেছে। রফিক ভাই, করিম ভাই বিদেশ থেকে আইসা কত গল্প করতো। তাগো গল্পগুলা আমার মনে আরো বেশি কইরা বিদেশে যাওয়ার আগুন ধরাইয়া দিত। মনে হইতো এই তো সুযোগ, এবার আমিও পারমু। এই গায়ে পইরা থাকলে আমার আর কিচ্ছু হইব না। আমারে বাইরে যাইতেই হইব, কিছু একটা করতেই হইব। গায়ের চার দেয়ালের মধ্যে আটকা পইরা গেছিলাম। মনে হইতো যেন দম বন্ধ হয়ে আইতাছে। বিদেশে যাওয়ার স্বপ্নটা যত মিষ্টি আসছিল,
তার পথটা আছিল ততটাই কাঁটা দিয়ে ভরা। আর পদে পদে আছিল বাটপারি। গায়ের এক পরিচিত দালালের কাছে গেলাম। তার নাম আছিল রফিক ভাই। সে মিষ্টি মিষ্টি কথা কইয়া বোঝাইল, তমাল ভাই, আপনার মতো পরিশ্রমী পোলার জন্য বিদেশ কোনো ব্যাপারই না। খালি কিছু টেহা লাগবো, তারপর দেখবেন ডলার আপনার হাতের মধ্যে। যে দেশে বাড়ামো ভাই, সেখানে এসি রুমের কাম, মাসে 50,000 টাকা তো খাওয়াইবেনি। থাকা খাওয়া একদম তো ফ্রি আছেই। 2 বছরে টেয়া শোধ কইরা ফেলাবেন। আর তারপর যা কামাইবেন সব আপনার লাভ। তার কথা হই না, আমার মনে হইল আমার সব দুঃখের দিন বুঝি শেষ হইয়া যাইব। টেহার অঙ্কটা শুই না, আমার মাথা ঘুরাইয়া গেল। প্রায় 8 লাখ টাকা। আমগো মতো গরিবের ঘরে এত টাকা কোত্থে আইব? আমার বাপজান তো জীবনও এক লোকে এত টাকা ছুঁয়েও দেয় নাই। তো এই স্বপ্ন যখন জেগে বসে, তখন মানুষ সব ভুইলা যায়। আমি রফিক ভাইয়ের কথা হই না, যেন আকাশে উঠতেছিলাম। মনে হইল এইবার আমার জীবন বদলাবই। বাপ মা প্রথমে রাজি হয় নাই। মায়ের চোখে পানি। বাবা, এত টাকা কোত্থে পামু? যদি কিছু হইয়া যায়, তুই যদি কাম না পাস। বাপজান খালি কইতো, আর কত কষ্ট করমু রে বাবা। এইবার মনে হয় সে সম্বলটাও হারাইমু। আমি তা করে বোঝাইতে লাগলাম, মা, চিন্তা কইরো না। রফিক ভাই কইছে কাম একদম পাক্কা। সে নাকি আমারে তার নিজের পোলার মতো দেখবো। আমি তো আর চিরকাল বিদেশে থাকুম না। কয়েকটা বছর কষ্ট করুম, তারপর সব ঋণ শোধ কইরা ফিরে আসমু। তখন আমগো আর কোনো অভাব থাকবো না। তোমার আর বাপজানের কষ্ট করতে হইব না। অনেক বোঝানোর পর তারা রাজি হইল। মায়ের চোখে তখনও পানি, তয় মুখে একটা চাপা হাসি আসিল। কারণ তারা বিশ্বাস করছিল আমি তা করে ভালা জীবন দিমু। বাপজান খালি দীর্ঘশ্বাস ফেলা মাথা নাড়াইল। শুরু হইল টেয়া জোগানির কাম। বাপজানের পৈতৃক ভিটার যে 2 বিঘা জমি আছিল, যে রামগো 3 পুরুষের ভিটা, সেটা বন্ধক রাখা হইল গায়ের মাহাজন শৌকত নেয়ার কাছে। তার চোখ আছিল শকুনের মতো। সে চড়া সুদে টেহা দিল। মা তার হাতের 2টা রোবার ছুরি আর গলার একটা চেন, সেটাও বিক্রি কইরা দিল। এইগুলা ছিল তার বিয়ার সময়কার স্মৃতি। তার চোখ দিয়া পানি পড়তাছিল, তাই কিছু বলছিল না। আমার মুখের দিকা চাইয়া খালি দীর্ঘশ্বাস ফালাইছিল। বাঘিটা চড়া সুদে ঋণ নেওয়া হইল মহাজনের কাছ থেকে। প্রতি মাসে তারে হাজার হাজার টাকা সুদে দিতে হইব। আর আসল টাকা তো আছেই। টাকার অঙ্কটা যত বড় হইতাছিল, আমার বুকের ভেতর তত বেশি ভয় আর আশা ভাঙার অন্ধকার অনুভূতি দানা বাঁধতাছিল। মনে হইতো এইটা আর শোধ করতে না পারলে কি হইব? যদি কাম না পাই, যদি রফিক ভাই মিথ্যা কয়। আবার মনে হইতো বিদেশ গেলে তো সব ঠিক হইয়া যাইব। এইটা এত কিছুই না। 1 মাসের বেতন পাইলে তো অনেকখানি শোধ হইয়া যাইব। এরপর শুরু হইল কাগজপত্র বানানোর কাম। দালাল যা যা কইতো তাই করতাম। দিনের পর দিন দৌড়াইতাম শহরে, নানান অফিসে। পাসপোর্ট বানাইতে গিয়া কত ভোগান্তি, কতবার ছবি তোলা, কতবার ফরম পূরণ করা, কতবার দালালির লোকেরা হাত পায়ে ধরছি। ভিসা পাইতে গিয়া আরো কত কাহিনী। মেডিকেল টেস্টে গিয়াও ডরাইছি, যদি কোনো সমস্যা হইয়া যায়, যদি ফিট না হই। এক একটা ধাপ পার হইতাম আর মনে হইতো বিশাল যুদ্ধে জিততেছিলাম। দিনের পর দিন অপেক্ষা, অনিশ্চয়তা আর দালালের হাতে পায়ে ধরা। রফিক ভাই মাঝে মাঝে কইতো, আরে তমাল, টেহা দিছস, কাম তো হইবই, চিন্তা করিস না। আমি কি তোর লগে বাটপারি করুম নাকি? তার কথায় ভরসা পাইতাম, আবার সন্দেহও হইতো। অবশেষে আইল সেদিন, যেদিন হাতে পাইলাম আমার স্বপ্নের ভিসা। মনে হইল যেন সেদিন আমার সোনার পাখি পাইছি। এইবার বুঝি আমি উড়াল দিমু। তয় তখনও জানতাম না এই সোনা আমারে কত দুঃখের সাগরে ভাসাইব, আর আমার নিজের মানুষগুলার থেইকা কত দূরে সরাইয়া দিব। বিমানবন্দরে যখন পৌঁছাইলাম, তখন বুকের ভিতর এক আজব অনুভূতি।
একদিকে প্রিয়জন করে ছাইরা যাওয়ার কষ্ট, অন্যদিকে নতুন জীবনের হাতছানি। মা আমার মাথায় হাত বোলাইয়া দোয়া করল। তার চোখ দিয়া পানি পড়তাছিল, যেই পানি আসিল ভালোবাসা আর মায়ার মিশ্রণ। ভাবসান চুপচাপ আমার দিকে চাইয়া রইল, তার চোখেও পানি। ছোট ভাই বোনেরা আমারে জড়াইয়া ধইরা কান্তাছিল, তাগো চোখে আসিল অনেক আশা। আর আমার মনে আসিল তাগো মুখে হাসি ফুটানোর প্রতীক্ষা। আমি তা করে কইলাম, কান্দিস না রে, আমি ফিরে আমু, তোর জন্য অনেক কিছু নিয়ে আমু। প্লেনে যখন ছাড়লো তখন আমি জানলা দিয়া শেষবারের মতো নিজের দেশটারে দেখা লইলাম। আমার মনটা কেমন জানি কইরা উঠল। ধয়, কে জানতো এই হাসি ফোটানোর জন্য আমারে কত চোখের পানি ফালাইতে হইব। বিমান থেকে যখন নামলাম তখন আমার চারপাশে এক অচেনা দুনিয়া। যেখানে আইছি সে দেশের নাম কাতার। দুপুর বেলাও মনে হইতো যেন আগুন জ্বলতাছে আকাশ থেকে। চারদিকে মরুভূমির বালু আর ধুলা। ভাষা বুঝি না, মানুষ চিনি না, আবহাওয়া অন্যরকম। যেইখানে আমার দেশি সবুজ গাছপালা, আর এইখানে খালি ধুধু বালু আর পাথরের পাহাড়। দালাল কইছিল ভালো কাম পামু, ভালো বেতনও পামু। তয় এইখানে আইসা দেখলাম সব মিথ্যা। যে কামের কথা কইছিল সেই কাম নাই, যে বেতনের কথা কইছিল তার ধারের কাছেও নাই। প্রথম কয়েকটা দিন কাটলো এক অনিশ্চয়তার মধ্যে। দালাল আমারে একটা ছোট সেতে ঘরে রাইখা গেল, যেখানে আরো ১০-১২ জন পোলাপান গাদাগাদি কইরা থাকতো। একটা রুমে ২০ জন মানুষ, ঘুমানোর জন্যে ফ্লোরে একটা মাদুর আর একটা বালিশ। বাতাস ঢোকার মতো জায়গা নাই, দম বন্ধ হয়ে আর মতো অবস্থা। টয়লেট, বাথরুম সব নোংরা। খাওয়া দাওয়া ছিল খুবই খারাপ। সকালবেলা এক টুকরা রুটি আর এক কাপ চা, দুপুরে আর রাইতে খালি ডাল আর ভাত। মাংস বা মাছের নামগন্ধও নাই, খালি কোনো মতে সিদ্ধ করা ডাল আর সাদা ভাত। দিনের পর দিন কামের খোঁজ চালাইতে লাগলাম। দালাল কইতো, কাম পাইয়া যাবি, একটু ধৈর্য ধর। তয় তার কথায় আর বিশ্বাস আসিল না। মনে হইতো আমি যেন এক বিশাল সাগরে একলা ভাইসা আইছি, কোনো কুল কিনারা নাই। অবশেষে ১ সপ্তাহ পর একটা কাম পাইলাম, বিল্ডিং এর কাম। দালাল কইছিল এসি রুমে পয়সা কাম করতে হইব, আর বেতন হইব ৫০,০০০ টাকা। আর এইখানে আইসা দেখি মাথার উপর গনগনে সূর্য, আর হাতে ভারী হাতুড়ি শাবল। দিনে ১২ থেকে ১৪ ঘন্টা কাম করুন লাগতো। মাঝে মাঝে মনে হইতো আমার হাত পা ভাইঙা যাইব। সিমেন্টের বস্তা টানতে টানতে পিঠ ব্যথা হইয়া যাইত। খালি সিমেন্টের ধুলা নাকে মুখে ঢুইকা নাকের অবস্থা খারাপ হইয়া যাইত। শ্বাস নিতেও কষ্ট হইত। লোহার রড উঠাইতে উঠাইতে হাত ছিঁড়া যাইত। সব সময় খালি ধুলা আর সিমেন্টের গন্ধে আমার মাথা ব্যথা করত। কোনো সেফটি গিয়ারও দিত না, খালি একটা পুরানা হেলমেট। কাম করতে গিয়া কতবার হাত পা ছিলা গেছে তার হিসাব নাই। সুপারভাইজার আইসা খালি চেঁচাইতো, গালি দিত, শরীর ভাঙা যাইতো। তার মুখে কিছু বলার উপায় আসিল না, কারণ দেশের ঋণের বোঝা আর পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন আমারে থামতে দিত না। আমার মনে হইতো এই কষ্ট তো কিছুই না, আমার বাপজান এর থেকেও বেশি কষ্ট করত। প্রথম মাসের বেতন হাতে পাইয়া আমার চোখ কপালে মাত্র ৬০০ টাকা, যেটা বাংলাদেশের টাকায় প্রায় ১৫,০০০ টাকা। যেখানে দালাল কইছিল ৫০,০০০ টাকা পামু। মনে হইল দালাল আমারে ঠয়াইতেছে। আমার মাথার উপর আকাশ ভাঙিয়া পড়ল। এই টাকাতে আমি মহাজনের সুদ দিমু, নাকি ঋণের কিস্তি শোধ করব, নাই নিজের খাওয়া খরচ চালাইমু। এখন আর কিছু করার আছিল না। দেশে ফিরে যাওয়ার উপায় নাই, কারণ ঋণের পাহাড় মাথার উপর। এই অচেনা দেশে আমি একলা, অসহায়। কার কাছে যামু, কারে বলবো আমার কষ্টের কথা? আমার মনে হইল আমারে যেন একটা ফাঁদে ফেলাইছে।
আমার প্রবাস জীবনটা ছিল একটা ঘড়ির কাঁটার মতো। প্রতিদিন একই সময়ে ঘুম থেকে উইঠা, একই কাম করা, একই খাবার খাওয়া। সকাল ৫টায় অ্যালার্ম বাজলে ঘুম থেকে উঠতাম। তারপর তাড়াতাড়ি কইরা এক টুকরা রুটি আর চা খায়া কামে যাইতাম। রুটি আছিল শক্ত আর চা আছিল মিষ্টি ছাড়াই। কামের জায়গায় ঢুকতে শরীর এমনিতে ক্লান্ত হইয়া যাইত। দুপুরবেলা কামের বিরতিতে যে খাবার দিত সেটা কোনো মতো গিলতাম। খালি সাদা ভাত আর পাতলা ডাল, মাঝে মাঝে ছোট্ট এক টুকরা আলু, মাংস বা মাছের নামগন্ধও নাই। রাইতা কাম থেকে ফিরা আইসা শরীরটা আর চলতো না। গোসল কইরা খায়া শুয়ে পড়তাম। শরীরে এত ব্যথা থাকতো যে ঘুমাইলেও ব্যথা যাইতো না। ছুটির দিন বইলা কিছু আছিল না। যদি কোনোদিন ছুটি পাইতাম তখন মনে হইতো এই সময়টা নষ্ট হইতাছে। এই সময়টাতে যদি কিছু ডলার কামাইতে পারতাম। যে রুমে থাকতাম সেইখানে আরো অনেক প্রবাসী আছিল। সবাই বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ। সিলেট, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, সবার চোখে একই ক্লান্তি, একই হতাশা। আমরা একে অপরের কষ্ট বুঝতাম। থয় কারোর সাহায্য করার মতো অবস্থায় আছিলাম না। সবাই নিজের কামে ব্যস্ত। কারণ সবার মাথার উপরই ঋণের বোঝা আর পরিবারের আশা। রুমে সবাই চুপচাপ থাকতো, কারণ কথা বলার শক্তি কারোর থাকতো না। খালি ঘুমের জন্য অপেক্ষা করত। কারোর মন খারাপ হইলে কথা বলার মতো সুযোগ আসছিল না। আমার সবচেয়ে বেশি কষ্ট হইতো পরিবারের কথা মনে পড়লে। মায়ের হাতের রান্না, বাপজানের আদর, ছোট ভাই বোনগোর খুনসুটি, এইসব আমার কাছে এখন খালি স্মৃতি। রাইতে যখন সবাই ঘুমায়া পড়তো তখন আমি একলা একলা বিছানায় শুয়া কাঁদতাম। মনে হইতো আমি কেন এখানে আইছি, কেন এত কষ্ট করতেছি। আমার কি কেউ জোর করে বাড়াইছিল? তাই পরক্ষণেই মনে হইতো আমার পরিবারের কথা। তাকে মুখে হাসি ফুটানোর জন্য আমার এই কষ্ট সহ্য করতেই হইব। খালি মনে হইতো আমি যদি ঠিকই তাহলে তাগো কি হইব। টেহা বাড়াইতে গিয়াও অনেক ভোগান্তি পোহাইতে হইছে। ব্যাংকে লম্বা লাইন, আবার কখনো রেমিটেন্স হাউসের বাটপারি। অনেক সময় টেহা পাঠাইতে গিয়া দেরি হইতো। তখন দেশ থেকে ফোন আইতো, টেহা পাঠাইতে এত দেরি করস কেন? সত্যি তো হইব না। মনে হতো যেন প্রতিটা ডলারের পিছনে আমার রক্ত আর ঘাম লাইগা আছে। যে টেহা দেশে পাঠাইতেছে সেই টেহা দিয়ে তারা কি করতো? খাইতো নাকি ঋণের সুদ দিত? আমার জানার উপায় আসছিল না। আমার শরীরটাও ভেঙা যাইতেছিল ধীরে ধীরে। পুষ্টিকর খাবারের অভাব, পর্যাপ্ত বিশ্রামের অভাব, এইসব আমার শরীর দুর্বল কইরা দিত। হাতে পায়ে ব্যথা, কোমরে ব্যথা, মাথা ব্যথা, চোখের নিচে কালি, এইসব আছিল নিত্য সঙ্গী। আর আমি তো এখানে টাকা কামাইতে আইছি, খরচ করতে না। যদি কোনোদিন বেশি অসুস্থ হইতাম তখন রুমের অন্য পোলাপান কিছু ওষুধ কিনে দিত, তাই খায়া কামে যাইতাম। মাথা ঘুরা পড়লেও উঠতে হইতো। প্রবাস জীবনে বিপদ যেন পিছু ছাড়ত না। এবার আমার খুব জ্বর হইল। শরীর এত দুর্বল হইয়া গেছিল যে বিছানা থেইকা ওঠার শক্তি আসিল না। মাথা ঘুরাইতো, চোখে অন্ধকার দেখতাম। মনে হইতো যেন দুনিয়া ঘুরতাছে, শরীর পুরা আগুনে পুড়তাছে। রুমের অন্য পোলাপান আমার হাসপাতালে নিতে চাইতেছিল, তাই আমি রাজি হইতাছিলাম না। কারণ হাসপাতালে গেলে অনেক টাকা খরচ হইব। আমি খালি কইলাম, না রে ভাই, ঠিক হইয়া যাইব, একটু ঘুমাইলেই হইব। ৩ দিন ৩ রাত বিছনায় পইড়া ছিলাম।
না খাইয়া, না ঘুমাইয়া কেউ, কেউ জোর কইরা একটু পানি খাওয়াইছে। কয়েকদিন পর জ্বরটা কমলো। তয় শরীলটা আরো দুর্বল হইয়া গেল। এরপর থেইক্কা আমার শ্বাসকষ্ট শুরু হইল। রাইতে ঘুমাইতেও পারতাম না। মনে হইতো যেন আমার দম বন্ধ হইয়া আইতাছে। বুকের ভেতর খালি একটা ঘড়, ঘড় শব্দ হইতো। তখন মনে হইতো যদি কিছু হইয়া যায়, তাইলে আমার পরিবারের কি হইব? আমার ঋণের টেহা কে শোধ করব? আমার বাপ-মা, ভাই-বোনকো কি হইব? আমি যদি মইরা যাই, তাইলে আমার লাশ কে দেশে যাইব? এই চিন্তা আমারে আরো বেশি কষ্ট দিত। আরেকবার আমার কাম চইলা গেল। যে কোম্পানিতে কাম করতাম, তারা হঠাৎ কইরাই কামলা ছাঁটাই শুরু করলো। আমার মতো আরো অনেকেরে ছাঁটাই করলো। আমি ছিলাম তাগো মধ্যে একজন। তখন মনে হইল আমার মাথার উপর যেন আকাশ ভাইঙা পড়ছে। এমন কি হইব? কই যামু? কেমনে ঋণের টেহা শোধ করমু? হাতে যে টেহা আছিল, তাই দিয়া কয়েকদিন চলল। তারপর খাওয়া-দাওয়া বন্ধ হইয়া গেল। মনে হইছিল আমি যেন এক বিশাল মরুভূমির একলা খোয়ারে আয়া পড়ছি। কোন দিকে কোনো পথ নাই। তখন মনে হইতো দেশে ফিরে যাই। তবে দেশে ফিরে গেলে কি হইব? আচ্ছা, আজকে অনেক রাত হইয়া গেছে। আপনাগোর সাথে আবার কালকে এই টাইমে কথা কমু। যদি আপনারা আমার কথা শুনেন, তাইলে আয়েন। এইখানেই আমগোর আবার কথা হইব। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।